Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. চলুন ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ফুড ডেলিভারি অ্যাপগুলো কিভাবে প্রায় জাদুর মতোই বুঝে যায় যে আমাদের এরপর ঠিক কি খেতে ইচ্ছে করতে পারে? এর পেছনে কৌশলটা কিন্তু আসলে খুবই সাধারণ, কয়েকটা সহজ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। ধরুন, অ্যাপটা আমাদের মনে মনে কয়েকটা প্রশ্ন করছে, যেমন ঝাল খাবার পছন্দ, আচ্ছা ভেজিটেরিয়ান, নাকি 30 মিনিটসের মধ্যে ডেলিভারি চাই। আমাদের এই হা বা না উত্তরগুলোর উপর ভিত্তি করেই অ্যাপটা একটা সিদ্ধান্তে পৌঁছায়। ধরুন পনির টিক্কা মশালা। এই যে সহজ প্রশ্ন আর উত্তরের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানোর পদ্ধতি, ঠিক এটাই হলো একটা ডিসিশন ট্রির মূল কনসেপ্ট। তো চলুন এবার ফুড অ্যাপের এই সহজ ধারণাটাকে বায়োলজির বিশাল ডেটার জগতে নিয়ে যাওয়া যাক। বিজ্ঞানীরা তো এখন প্রতিদিন ডিএনএ, আরএনএ আর প্রোটিনের লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট নিয়ে কাজ করছেন, ভাবা যায়? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই তথ্যের মহাসমুদ্র থেকে তারা আসল জিনিসটা খুঁজে বের করেন কিভাবে? দেখুন, কম্পিউটার এই ডেটাগুলোকে গোছানোর জন্য মূলত দুটো রাস্তা নেয়। একটা হলো ক্লাসিফিকেশন আর অন্যটা ক্লাস্টারিং। ক্লাসিফিকেশন মানে হলো জিনিসগুলোকে একটা চেনা লেবেল বা নাম দেওয়া, যেমন এই প্রোটিনটা কি একটা এনজাইম, এটা একটা ক্লাসিফিকেশনের প্রশ্ন। আর ক্লাস্টারিং হলো কোনো লেবেল ছাড়াই একই রকম দেখতে বা একই রকম কাজ করে এমন জিনিসগুলোকে এক দলে ভাগ করা। আজকের আলোচনায় আমরা ক্লাসিফিকেশনের ওপরেই ফোকাস করব। তাহলে এই ডিসিশন ট্রি জিনিসটা ঠিক কি? খুব সহজ ভাষায় বললে এটা একটা ফ্লো চার্টের মতো মডেল। এটা ডেটা নিয়ে কয়েকটা সাধারণ হ্যাঁ বা না প্রশ্ন করতে করতে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, এটা দেখতেও যেমন সহজ, বুঝতেও ঠিক ততটাই সোজা। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই ডিসিশন ট্রিকে যদি আমরা ভাঙি, তাহলে এর ভেতরে কি কি পাব, আর সেগুলোই বা কিভাবে কাজ করে? একটা ডিসিশন ট্রিয়ের মূলত 3টে ভাগ। প্রথমটা হলো নোড, মানে হলো প্রশ্নগুলো। এরপর আসে ব্রাঞ্চ, মানে হলো ওই প্রশ্নের সম্ভাব্য উত্তর, হ্যাঁ অথবা না। আর সবশেষে থাকে লিফ, যেটা হলো আমাদের চূড়ান্ত উত্তর বা প্রেডিকশন। সোজা কথায় প্রশ্ন, উত্তর আর সিদ্ধান্ত। একটা ছোট্ট বায়োলজিক্যাল উদাহরণ দেখা যাক। ধরুন, প্রশ্নটা হলো একটা ডিএনএ সিকোয়েন্সের 5 নম্বর পজিশনে কি জি বেসটা আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে মডেলটা বলে দেবে এটা একটা স্প্লাইস সাইট, আর যদি না হয় তাহলে এটা স্প্লাইস সাইট নয়, একদম সোজা। তার মানে একটা ডিসিশন ট্রি আসলে সহজ প্রশ্নের মাধ্যমে ডেটাকে ভাগ করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে, তাই তো? বেশ, থিওরি তো অনেক হলো, এবার চলুন সরাসরি ল্যাবে ঢুকে পড়ি আর দেখি বিজ্ঞানীরা এই ডিসিশন ট্রি ব্যবহার করে বাস্তবে কি কি সমস্যার সমাধান করছেন। আমাদের প্রথম কেস স্টাডি একটা নতুন আবিষ্কৃত প্রোটিনের কাজ খুঁজে বের করা। ভাবুন, বিজ্ঞানীরা একটা একদম নতুন প্রোটিন খুঁজে পেলেন। তাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, এই প্রোটিনটা আসলে কি কাজ করে? এখানে ডিসিশন ট্রি একটা গোয়েন্দার মতো কাজ করে। এটা ওই প্রোটিনটার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন করে, যেমন এর সিকোয়েন্সের দৈর্ঘ্য কত, এতে কি কি অ্যামিনো অ্যাসিড আছে, বা এর মধ্যে কোনো বিশেষ প্যাটার্ন বা মোটিভ আছে কিনা। এই সব প্রশ্নের উত্তরের ভিত্তিতেই ট্রিটা বলে দেয় যে প্রোটিনটা একটা এনজাইম নাকি একটা ট্রান্সপোর্টার। তাহলে ক্লাসিফিকেশন একটা প্রোটিনের বৈশিষ্ট্য দেখে তার কাজটা কি হবে তা প্রেডিক্ট করতে সাহায্য করে, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে। এটা হলো আমাদের ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা কিছু খুব জরুরি কাট অ্যান্ড পেস্ট পয়েন্ট খুঁজে বের করা। বায়োলজির ভাষায় এগুলোকে বলা হয় স্প্লাইস সাইট। ব্যাপারটাও অনেকটা জেনেটিক স্পেল চেকিংয়ের মতো। ভাবুন, একটা লম্বা বাক্য থেকে যদি আমরা অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ না দিই, তাহলে তার কোনো মানই দাঁড়াবে না। ঠিক তেমনি আমাদের জিন থেকে কার্যকারী প্রোটিন তৈরির সময় কিছু অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে হয়। যে পয়েন্টগুলোতে এই কাটা জোড়ার কাজটা হয় সেগুলোই হলো স্প্লাইস সাইট, আর ডিসিশন ট্রি ঠিক সেই জায়গাগুলো নির্ভুলভাবে খুঁজে বের করতে সাহায্য করে। সুতরাং
ডিসিশন ট্রির সামনে চ্যালেঞ্জটা একদম পরিষ্কার। একটা ছোট ডিএনএ সিকোয়েন্সকে দেখে শুধু বলে দিতে হবে এটা কি একটা স্প্লাইস সাইট, হ্যাঁ নাকি না। এই সহজ প্রশ্নের উত্তর দেওয়াটাই হলো এর কাজ। আচ্ছা, এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে। আজকাল তো কত আধুনিক আর জটিল এআই মডেল রয়েছে, তাহলে বিজ্ঞানীরা এখনও এই সহজ ডিসিশন ট্রি কেন ব্যবহার করেন? এর পিছনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। ডিসিশন ট্রির সবচেয়ে বড় সুবিধা হলো এটা বোঝা খুব সহজ আর খুব তাড়াতাড়ি কাজ করে, বিশেষ করে ছোট বা মাঝারি আকারের ডেটার জন্য। কিন্তু এর অসুবিধেও আছে। মাঝে মাঝে এটা ট্রেনিং ডেটার ওপর ওভারফিট করে ফেলে। মানে কি? মানে হলো এটা ট্রেনিং ডেটাকে এত ভালোভাবে শিখে নেয় যে নতুন ডেটা দেখলে আর ঠিকঠাক কাজ করতে পারে না। ঠিক যেমন পরীক্ষার আগে শুধু পুরনো প্রশ্ন মুখস্থ করে গেলে নতুন প্রশ্ন এলে উত্তর দেওয়া যায় না। সুতরাং আসল বিষয়টা হলো সুবিধা আর অসুবিধার মধ্যে একটা ট্রেড অফ বোঝা, তাই কি? তো চলুন এবার দেখা যাক আমরা নিজেরা কিভাবে একটা ডিসিশন ট্রি মডেল তৈরি করতে পারি। পুরো প্রক্রিয়াটা মানে এর ওয়ার্কফ্লোটা কেমন হয়। একটা ডিসিশন ট্রি মডেল বানাতে মূলত 4টে স্টেপ ফলো করতে হয়। স্টেপ 1, ডেটা সংগ্রহ করা, মানে আমাদের কাছে কিছু পরিচিত উদাহরণ থাকতে হবে। স্টেপ 2, ফিচার এক্সট্রাকশন, অর্থাৎ ডেটা থেকে গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলো খুঁজে বের করা। স্টেপ 3, ট্রিকে ট্রেনিং দেওয়া, যেখানে অ্যালগোরিদম নিজেই প্রশ্নগুলোর ফ্লোচার্ট তৈরি করে নেয়। আর ফাইনাল স্টেপ, প্রেডিক্ট করা, মানে আমাদের তৈরি মডেলটা নতুন অজানা ডেটার উপর ব্যবহার করা। তাহলে পুরো প্রক্রিয়াটা হলো কালেক্ট, এক্সট্র্যাক্ট, ট্রেন আর তারপর প্রেডিক্ট, তাই তো? তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একটা সাধারণ ফুড ডেলিভারি অ্যাপের সাজেশন থেকে শুরু করে প্রোটিনের কাজ বোঝা বা ডিএনএ এডিট করার মতো জটিল কাজ পর্যন্ত ডিসিশন ট্রি কিন্তু বায়োলজির জন্য এআই এর একটা ভীষণ শক্তিশালী অথচ খুব সহজবোধ্য একটা টুল। ভাবুন তো একবার, প্রতিদিন বায়োলজিক্যাল গবেষণায় 10 লক্ষেরও বেশি নতুন ডেটা পয়েন্ট তৈরি হচ্ছে। এই বিপুল পরিমাণ ডেটা থেকে কোনো অর্থপূর্ণ তথ্য বের করে আনার জন্য ডিসিশন ট্রির মতো স্মার্ট টুলের কোনো বিকল্প হয় না। আর এটাই আসল কথা। ডিসিশন ট্রির মতো এই ফান্ডামেন্টাল এআই কনসেপ্টগুলো আয়ত্ত করাটাই হলো পার্সোনালাইজড মেডিসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ভারতের বায়োটেকনোলজির ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। এই ফিল্ডে নতুন কিছু করার, ইনোভেট করার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কি মনে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বায়োলজির পরের কোন বড় রহস্যটা সমাধান করতে চলেছে? এর উত্তরটা হয়তো কোনো নামকরা গবেষকের কাছে নেই, হয়তো সেটা আপনাদের মধ্যেই কেউ একজন খুঁজে বের করবেন।